Firstly, I bid all my dear students and viewers wish. I am Muhammad Khadimul Islam. We are going to discuss regarding voice change. Actually, voice change হচ্ছে একটি বড় সিলেবাস, ভাস্ট সিলেবাস। আমরা এই ভয়েস চেঞ্জকে কম বেশি 10 থেকে 12টা ক্লাসের মধ্যে এই পুরো ভয়েস চেঞ্জকে আমরা ভিডিওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমি স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যে যদি ভয়েস চেঞ্জ ব্যাপারে সম্পূর্ণভাবে বা একটা স্বচ্ছ ধারণা আনতে যদি চাও, তো এই 10 থেকে 12টা যে আমরা ভিডিও করব, এই 10 থেকে 12টা ভিডিও পরপর আমাদের রিলিজ হবে। তোমরা ধৈর্য সহকারে এবং প্রয়োজনীয় যেগুলো নেসারি নোট রয়েছে ওই নোটগুলো কালেক্ট করলে আমার আত্মবিশ্বাস যে তোমাদের ভয়েস চেঞ্জের ব্যাপারে, ভয়েসের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা জন্মে যাবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আজকে প্রথম ক্লাস ভয়েস চেঞ্জের একটা বেসিক্যালি কনসেপ্ট আমি দেব। তো ভয়েস, যার ইংলিশ হচ্ছে ভয়েস, একে বাংলায় করলে বাচ্চ। যেহেতু আমরা বেঙ্গলি, সো উই শুড ডিসকাস at first Bengali the voice change। তো আমরা বাচ্চকে আগে আমরা জেনে যাব যে ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, যার বাংলা মানে হচ্ছে কর্তাবাচ্য, কর্তা বা কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। অ্যাকচুয়ালি বাচ্যটা কি? বাচ্য হচ্ছে, বাচ্যর অ্যাকচুয়ালি আক্ষরিক মানে ধরা যায় তো বক্তব্য, তো বাচন ভঙ্গি, মানে তার যে ভাব রয়েছে, যে ভাষা রয়েছে, ওটাকে কারো সামনে প্রকাশ করার ভঙ্গিটাকেই বাচ্য বলে। তো এই বাচ্যটাকে প্রকাশ করার স্টাইল দুই রকমের, একটা অ্যাক্টিভলি বলা যায়, একটা প্যাসিভলি বলা যায়। অ্যাক্টিভলি বলতে এখানে কর্তাই প্রাধান্য পাবে, আর প্যাসিভলিতে কর্ম প্রাধান্য পাবে। যাই হোক, আমরা যদি আগে বাংলাটা যদি ক্লিয়ার হয় তো ইংরেজিতে আসতে সুবিধা হবে এবং দুটোর মধ্যে কম্পেয়ারটা আমরা বুঝতে পারবো। তা আমি প্রথমে বাংলাটাই আমি দেখাচ্ছি যে কর্তাবাচ্য কর্তৃবাচ্যর রূপান্তর কীভাবে হবে আর কি। অ্যাকচুয়ালি কি, বাচ্চর যে ভাষা থাকে ওই ভাষার মানের কোনো হেরফের ঘটে না, কিন্তু গঠনের হেরফের ঘটে যায়, রূপের হেরফের ঘটে যায়, কিন্তু ভাষার অর্থের কোনো পরিবর্তন ঘটে না। ভাষার যেটা মাইনে আছে ওই মাইনিংটার কোনো পরিবর্তন ঘটে না। যেটা বোঝানো হয় অ্যাক্টিভ ভয়েসে, সেটাও প্যাসিভ ভয়েসেও একই জিনিসই বোঝানো হয়, কিন্তু গঠনের পরিবর্তনটা হয়। এই গঠনের পরিবর্তনটাই আমাদেরকে শিখতে হবে। কেননা আমাদের ভাব প্রকাশ করার সময় কোনো সময় অ্যাক্টিভ ভয়েস অ্যাপ্লাই করি, কোনো সময় প্যাসিভ ভয়েস অ্যাপ্লাই করি, কোনো সময় কর্তৃবাচ্য অ্যাপ্লাই করি, কোনো সময় কর্মবাচ্য অ্যাপ্লাই করি। যাই হোক, তো আমাদেরকে দুটাই জানা খুবই দরকার। যে কোনো ভাষায়, বাংলা হোক আর ইংলিশ হোক, যে কোনো ভাষায় যদি ভাব বিনিময় করতে হয়, মত প্রকাশ করতে হয়, তো দুটো ভাষার প্রতি আমাদেরকে জ্ঞান রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব কর্তাবাচ্যকে কীভাবে কর্মবাচ্য করা যায়। আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটা উদাহরণ দিয়ে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। এই বাক্যে আমি হচ্ছে কর্তা, আমি হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম, আর খাই হচ্ছে ক্রিয়া। এটা হচ্ছে কর্তৃবাচ্য।
এটা হচ্ছে কর্তৃবাচ্য। এবার এটাকে কর্মবাচ্যে রূপান্তর করার সময় আমি দেখলাম আমার ভাত খাওয়া হয়। আমি এই উদাহরণটা এই জন্যই নিয়ে আসলাম যে এই উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে পরিবর্তনটা কোথায় হয়েছে, কোথাকার রূপটা পরিবর্তন হয়েছে। আমি কর্তা, আমি রূপ পরিবর্তন হয়ে গেছে আমার। ভাতের কোনো রূপ পরিবর্তন হয়নি, অর্থাৎ কর্মের কোনো রূপ পরিবর্তন হয়নি। খাই হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার রূপ পরিবর্তন হয়েছে। খাই থেকে খাওয়া হয়, খাওয়া হয়। তো আমরা এই উদাহরণ থেকে কি দেখতে পেলাম? কর্তার রূপের পরিবর্তন ঘটেছে আর ক্রিয়া রূপের পরিবর্তন ঘটেছে, কর্মের রূপের পরিবর্তন ঘটেনি। তো এই রূপের পরিবর্তন কোথায় কোথায় ঘটবে, এই রূপের পরিবর্তন কোন কোন জায়গায় ঘটবে, এটা আমাদের দেখার দরকার রয়েছে। আমি একটা কর্তা, এরকম অনেক কর্তা রয়েছে, এরকম অনেক কর্তা রয়েছে। তো তাদের পরিবর্তন কিভাবে হবে? খাই ক্রিয়া, এই ক্রিয়ার এটা একটা কাল, এটা একটা কাল। ইংরেজিতে এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়, বাংলায় এটা বলা হয় সাধারণ বর্তমান কাল। তো এরকম অনেকটা 12টা কাল রয়েছে। 12টা কালের মধ্যে কোথায় কোথায় রূপের পরিবর্তন হয় এটা আমরা দেখে নিলে বাচ্য পরিবর্তন করতে গিয়ে আমাদের খুবই সহজ হয়ে যাবে। কর্তা রূপের পরিবর্তন কিভাবে হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন হবে এটা জেনে নিলে, ক্রিয়া রূপের পরিবর্তন কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে এটা জেনে নিলে আমাদের বাচ্য পরিবর্তন করতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখন যাই আমরা পরিবর্তনগুলো, কর্তার প্রথমে পরিবর্তনগুলো কোথায় কোথায় হবে আর ক্রিয়ার পরিবর্তন কোথায় হবে, এটা একটা লিস্ট নিয়ে নিলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তারপরে আমরা উদাহরণে আসব, আমরা পরিষ্কার হয়ে যাব। কর্তা, এই কর্তায় যেটা থাকবে, কর্মে কর্তার রূপের পরিবর্তন কিভাবে হবে, এটা কর্তা। আর যখন কর্মবাচ্যে আসবে তো কর্তা রূপের কিভাবে পরিবর্তন হচ্ছে ওটা দেখবে। এটা কর্তাবাচ্যের রূপ থাকবে, এখানে কর্মবাচ্যের রূপ। অ্যাকচুয়ালি কর্তার পরিবর্তন রূপ হেডলাইন এখানে তোমরা করতে পারো, কর্তার কর্তা কর্ম, কর্তাবাচ্যে কি হবে, আর কর্মবাচ্যে কি হবে। কর্তাবাচ্যে আমি থাকলে কর্মবাচ্যে আমার হয়ে যায়। পরিষ্কার? আমরা থাকলে আমাদের হয়ে যায়। তুমি থাকলে তোমার হয়ে যায়। পরিষ্কার? তোমরা থাকলে তোমাদের হয়ে যায়। সে বা তিনি থাকলে তাদের হয়ে যায়, তার হয়ে যায়। সে থাকলে তার আর তিনি থাকলে চন্দ্রবিন্দু হবে তাঁর। তারা থাকলে তাদের হয়ে যায়, তারা থাকলে তাদের হয়ে যায়। রাম থাকলে, কারণ রাম থাকলে রামের হয়ে যায়।
রাম থাকলে রামের হয়ে যায়। আরো পরিবর্তন করা যায়, উপরে লিখে দিচ্ছি মিটি এটা, যেরকম ছেলে থাকলে কি হয়ে যায়, ছেলের হয়ে যায়। বহুবচনে যদি ছেলে ছেলেরা থাকে, যখন ছেলেরা থাকলে ছেলেদের হয়ে যায়। এই যে পরিবর্তন, এটা কর্তা বাচ্চে যখন কর্তা থাকবে তো এই রূপ থাকবে, আর এটা যখন কর্মবাচ্যে রূপান্তর করা হবে, কর্মবাচ্যে ওই কর্তা রূপের পরিবর্তন এটা হবে। রাম থাকলে রামের হবে, তারা থাকলে তাদের হবে, সে বা তিনি থাকলে তার হবে, তার হবে, তুমি থাকলে তোমার হবে, তোমরা থাকলে তোমাদের হবে, আমরা থাকলে আমাদের হবে, আমি থাকলে আমার হবে, ছেলে থাকলে ছেলের, ছেলেরা থাকলে ছেলেদের। এইরকম রূপের পরিবর্তন ঘটবে কর্তা বাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তর করার সময়। আর ওখানে আমরা কি পেলাম, ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটবে। তো ক্রিয়া রূপের একটা লিস্ট নিলে আমাদের সুবিধা হবে, কাল ও অনুযায়ী এতটাই সম্ভব, তার থেকে বেশি সম্ভব হবে না। এরকম আমরা ক্রিয়ার রূপ নিয়ে নেব, মানে যতগুলো আমি ক্রিয়া এখানে মেনশন করব, আশা করি অতগুলি ক্রিয়া রূপের পরিবর্তন হবে, অন্য কোনো থাকবে না। এবং খাই থাকলে খাওয়া হয়, সরি একটা পয়েন্ট করে দিচ্ছি এখানে, ক্রিয়া রূপের পরিবর্তন, ক্রিয়ার রূপের ক্রিয়া রূপের পরিবর্তন। কর্তা বাচ্চে ক্রিয়াটা থাকবে, কর্ম বাচ্চে কি হবে, কর্তা বাচ্চে যে ক্রিয়া থাকবে, কর্ম বাচ্চে ক্রিয়া রূপ পরিবর্তন হয়ে কি হবে সেটা দেখব। খাই, কর্তা বাচ্চে খাই থাকলে কর্ম বাচ্চে খাওয়া হয়, খাওয়া হয়। খাচ্ছে থেকে খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে। খেয়েছে, খাওয়া হয়েছে। এই যে ক্রিয়া রূপের পরিবর্তন। খেয়েছিল, খাওয়া হয়েছিল। খাচ্ছিল, খাওয়া হচ্ছিল। এই যে ক্রিয়া রূপের পরিবর্তন, উপরে লিখে দিচ্ছি বাকিটা। খাবে, খাওয়া হবে, খাওয়া হবে। এই যে পরিবর্তন, খাবে, খাওয়া
হবে। এই যে ক্রিয়া রূপের পরিবর্তন, এটা কর্তাবাচ্যে এই রূপ থাকলে কর্মবাচ্যে রূপান্তর করার সময় এই রূপের পরিবর্তন হয়ে যায়। আমরা এটা লিস্ট নিয়ে নিলে আমরা তাড়াতাড়ি কর্তাবাচ্য থেকে কর্মবাচ্যে ট্রান্সফার করতে পারবো। এবার আমরা উদাহরণে আসলে পরিষ্কার হব। এবার সরাসরি আমরা উদাহরণে আসি। যাই হোক, আমরা এখন কর্তা যে রূপের পরিবর্তন ওটা আমরা দেখলাম, ক্রিয়া যেটা রূপের পরিবর্তন ওটা আমরা দেখলাম, এটা লিস্ট নিলাম। এবার আমরা উদাহরণে যাব। ওই লিস্টগুলো অ্যাকচুয়ালি কর্তা যে রূপের পরিবর্তনগুলো দেখলাম ওগুলো যদি আমরা মনে রাখতে পারি, এবং ক্রিয়ার যে রূপের পরিবর্তনগুলো দেখলাম, কর্তৃবাচ্যে ক্রিয়ার কোন রূপ থাকছে আর কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করার সময় ক্রিয়ার রূপের কী পরিবর্তন ঘটছে ওটা যদি আমরা দেখে নিতে পারি তো আমাদের বাচ্য পরিবর্তন করাটা খুবই সহজ হয়ে যাবে। আর আমরা এখানে কর্তারও রূপের পরিবর্তন দেখলাম, কর্তার কী রূপের পরিবর্তন ঘটে সেটা আমরা দেখলাম। আমরা এখন সরাসরি উদাহরণে গেলে পরিষ্কার হয়ে যাব কর্তৃবাচ্য থেকে কর্মজে রূপান্তর করার সময় কি কি পরিবর্তন ঘটে এবং কিভাবে ঘটে। যাই হোক, কর্তৃবাচ্য যেরকম ছেলেরা ফুটবল খেলে, এই যে রূপের পরিবর্তন কি কোথায় হয়ে দেখানো, এটা কর্তৃবাচ্য ছেলেরা ফুটবল খেলে, এখানে কর্তা সরাসরি নিজেই ফুটবল খেলছে। এর মানে কি ফুটবল খেলার কাজটা কর্তা সরাসরি নিজেই করছে। এর জন্য কর্মবাচ্য করব যে কে ফুটবল খেলছে সেটা বেশি প্রাধান্য থাকবে না, সেখানে ফুটবলটাই বেশি প্রাধান্য পাবে। তো তার জন্য কিসের পরিবর্তন করতে হবে, কর্তা রূপের পরিবর্তন করতে হবে আর ক্রিয়া রূপের পরিবর্তন করতে হবে। ওটা কেমন করে হবে, কর্মবাচ্য, ওখানে আমরা কি দেখেছি ছেলেরা মানে কি বহুবচনে রয়েছে, প্লুরাল নাম্বার রয়েছে, সিঙ্গুলার প্লুরাল নাম্বার রয়েছে, প্লুরাল নাম্বারে কর্তার রূপ পরিবর্তন হয়ে কর্মবাচ্যে কি হয়েছে, ছেলেদের। অবজেক্টের অর্থাৎ কর্মের রূপের পরিবর্তন নাই, বসে গেল ফুটবল। পরিবর্তন কোথায় দেখতে পেয়েছি আমরা, ক্রিয়ার জায়গায়। ক্রিয়া খেলে থেকে কী রূপ পরিবর্তন হবে, খেলে থেকে খেলা হয়, খেলে থেকে খেলা হয়, এই যে রূপের পরিবর্তন, এটা কর্তৃবাচ্য কর্মবাচ্য। আরও পরিবর্তনগুলো আমরা দেখে নেব। আরও পরিবর্তন আমরা দেখে নেব, কর্তৃ, তারা, আমাদেরকে, ভাত, তারা আমাদেরকে ভাত খেতে দেয়। এই যে তারা আমাদেরকে ভাত খেতে দেয়, এখানে দুটো কর্ম, আমাদেরকে আর ভাত। ক্রিয়া কি, খেতে দেই। আমরা আগে কি ফর্মুলাতে পেয়েছি, কর্তা রূপের পরিবর্তন ঘটবে আর ক্রিয়া রূপের পরিবর্তন ঘটবে। কর্তা রূপের পরিবর্তন হয়ে কর্মবাচ্যে কি হবে, তারা থেকে তাদের। এখানে দ্বারা উপসর্গ দেওয়া যায়, দ্বারা, তাদের দ্বারা বা তাদের আমাদেরকে ভাত খেতে দেই, মানে দেওয়া হয়, এই যে রূপ পরিবর্তন ঘটল, খেতে দেই
মানে খেতে দেওয়া হয়। রূপের পরিবর্তন হলো কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য। আরও আমরা উদাহরণ পেয়ে যাব, আরও আমরা উদাহরণ, যত উদাহরণ নেব তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। রাম তার ভাইদের খুব ভালোবাসে। ক্রিয়া কর্তা, কর্তৃ, কর্মবাচ্য করব কি হবে, কত রূপে পরিবর্তন ঘটবে। রাম ভালোবাসে, ক্রিয়া। রাম থেকে কি হবে, রাম থেকে রামের দ্বারা লেখা যায়, না লিখলেও উপসর্গ না লিখলেও চলবে। রামের দ্বারা তার ভাইদের খুব ভালোবাসা হয়। ক্রিয়ারূপের পরিবর্তন ঘটল, ভালোবাসে, ভালোবাসা হয়। রাম থেকে রামের, এই যে পরিবর্তনটা। আর উদাহরণ নিয়ে আসি আমরা, যদি উদাহরণ করবো তত পরিষ্কার হয়ে যাবে আমাদের। কর্তা থেকে কর্মে রূপান্তর করার সময় কি কি পরিবর্তন ঘটছে এটা আমরা দেখে নিলে আমাদের অতি সহজে যে কোনো বাক্যকে আমরা কর্তবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরিত করতে পারবো, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তর আমরা করতে পারবো। একটা কর্মবাচ্য থেকে রূপান্তর করি, তার দ্বারা চিঠি লেখা হয়, এটা কর্মবাচ্য। কিন্তু সেমভাবে আমরা কর্তৃবাচ্য রূপান্তর করব। তার ছিল কর্মের রূপ, কর্তা রূপ কি হবে, সে অবজেক্ট চিঠি, খেলা হয় মানে খেলে, খেলা হয় মানে খেলে, লেখা হয় মানে লেখে। কি পেলাম, সে চিঠি লেখে, কর্তৃবাচ্য। আমরা রূপান্তর আমরা করলাম। কর্তৃবাচ্য তুমি বই পড়ো, কি হবে, কর্মবাচ্য তুমি থেকে তোমার, কর্মের উপর পরিবর্তন নাই। বই পড়ো, পড়া হয়। বাংলা এইভাবেই কর্ম থেকে কর্তা, কর্তা থেকে কর্মের বাচ্যের রূপান্তর আমরা করতে পারবো অনায়াসে। যাই হোক, এবার আমরা বাংলা মোটামুটি রূপে পরিবর্তন করলাম, শিখে গেলাম। এবার আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা এই প্র্যাকটিস সেটগুলো পরবর্তীতে আমরা দেব, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। অতি সহজে আমরা বাচ্য পরিবর্তন করতে পারবো। এবার আমরা ইংরেজিতে যাই। তো আমরা এর আগে বাংলায় বাচ্য পরিবর্তন কিভাবে হলো তার নিয়মগুলো জানলাম এবং কিছু উদাহরণগুলো আমরা দেখলাম। এবারে আমরা ইংলিশে ভয়েস চেঞ্জ কিভাবে করব তার নিয়মাবলী আমরা জানব। ভয়েস দুই প্রকারের,
এটা আমরা জেনেছি অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, যার বাংলা মানে হচ্ছে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। কর্তৃবাচ্য বা কর্তাবাচ্য এবং কর্মবাচ্য, এই দুটি ভয়েসের ভাগ। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা আগেই আলোচনা করেছি, যে আমি আগেই বলেছি যে ভয়েস অর্থাৎ বাচ্যর মানেই হচ্ছে বাচন ভঙ্গি, বক্তব্য, মানে আমার মনের ভাব লোকের কাছে প্রকাশ করা। তো সেটা অ্যাক্টিভলি হতে পারে, প্যাসিভলিও হতে পারে, দুটোই প্রযোজ্য এবং দুটোই আমাকে জানা দরকার। অ্যাক্টিভলিতে এটা আমাদেরকে জেনে রাখা দরকার, অ্যাক্টিভলিতে কর্তা প্রাধান্য পাবে, প্যাসিভলি ভাবে প্রকাশ করলে সেটা কর্ম প্রাধান্য পাবে। তাদের বাচনভঙ্গির পরিবর্তন বা হেরফের গঠন পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আর দুটোই দরকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটো ভাবেই আমরা আমাদের ভাবটা প্রকাশ করা, আমাদেরকে ভাবটা প্রকাশ করতে হবে। তো আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সগুলোকে, ইংলিশ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে রূপান্তর করব তার একটা নিয়ম আমরা জানব, কিভাবে আমরা করব। তো তার কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমরা জানব। তো আমি ওই নিয়মগুলো ইন্ডিকেট করার আগে যদি দুটো উদাহরণে আমি যদি দেখি যে কোথায় কোথায় চেঞ্জটা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় কি কি পরিবর্তন আসছে, ওটা একটু জেনে নিলে আমাদের ওই ফর্মুলাগুলো, যে নিয়মগুলো কি কি চেঞ্জ করতে হবে সেটা জানতে খুব সুবিধা হবে। আমি দুটো উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা। অ্যাক্টিভ, আই ইট ম্যাঙ্গো, ছোট্ট একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। এটাকে আমরা প্যাসিভে রূপান্তর করব। প্যাসিভে রূপান্তর করলে আমরা পাবো ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, এটা মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টটি অবজেক্টের জায়গায় চলে গেছে, সাবজেক্টটি অবজেক্টের জায়গায় চলে গেছে এবং অবজেক্টের রূপ নিয়ে বসেছে। অবজেক্টটি সাবজেক্টের জায়গায় চলে এসছে, এটা সাবজেক্টের রূপ নিয়ে বসেছে। মেন ভার্বটা ইটা প্রেজেন্ট ফর্মে ছিল, কিন্তু এখানে হয়ে গেছে 3 নম্বর ফর্মে, এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে অক্সিলারি ভার্ব চলে এসেছে। তো অনেক কিছু আমরা পরিবর্তন দেখতে পেলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আমি তোমাদেরকে আগে জেনে দিলাম কি 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 পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। আমি এখানেই একটু শর্টকাটে একটা ব্যাখ্যা করছি। সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেল, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে এসছে, মেন ভার্বটা 3 নম্বর ফর্মে বসলো, এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এখানে অক্সিলারি ভার্ব ইজ চলে এসছে। যাই হোক, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তর, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে এটা আমাদেরকে জানতে হবে, প্রথম হচ্ছে আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। প্রথম নিয়ম, সাবজেক্ট যেটা ছকের মাধ্যমে দেখানো যায়, সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভের সাবজেক্ট
অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্টের রূপ নিয়ে বসবে। অবজেক্ট প্যাসিভের জায়গায় সাবজেক্টের জায়গায় চলে আসবে, কিন্তু সাবজেক্টের রূপ নিয়ে বসবে। তো এখানে আমরা একটু আলোচনা করব, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যেখানে অবজেক্ট আছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। রূপের পরিবর্তন নিয়ে গল্প। সাবজেক্ট যদি প্রোনাউন থাকে, সাবজেক্ট এবং অবজেক্ট যদি প্রোনাউন থাকে, তো তাদের স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের রূপেরও পরিবর্তন ঘটবে। এটা মনে রাখতে হবে। সাবজেক্ট বা অবজেক্ট যদি প্রোনাউন থাকে, তো তাদের স্থান পরিবর্তনের সাথে সাথে তাদের রূপেরও পরিবর্তন ঘটবে। আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি নাউন থাকে, তো তাদের স্থানের পরিবর্তন ঘটবে। সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, কিন্তু রূপের কোনো পরিবর্তন ঘটবে না। আমরা এই উদাহরণ দেখতে পাব। আমি একটা নিয়ম নিয়ে আলোচনা করব, একটা নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথম আমি সাবজেক্টটাই নিয়ে আলোচনা করে নিই, কোথায় কোথায় কি নিয়ম কাজ করে সাবজেক্ট অবজেক্টে রূপান্তর করার জন্য। এই যে এটা প্রোনাউন, আরেকটা এখানে প্রোনাউন রয়েছে, এখানে অবজেক্টের জায়গায় গেছে, তার স্থান পরিবর্তন করে নিয়েছে, রূপেরও পরিবর্তন করে নিয়েছে। এটা সাবজেক্ট রূপ, এটা অবজেক্ট রূপ। অবজেক্টের জায়গায় ম্যাঙ্গো, তার স্থান পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু রূপের পরিবর্তন করেনি। এর মানে এটা হচ্ছে নাউন। তো সাবজেক্ট এবং অবজেক্ট যদি নাউন থাকে, তো তাদের রূপের পরিবর্তন হবে না, তার স্থানের পরিবর্তন হবে। এখান থেকে এটা ক্লিয়ার। এবার আমরা এখানে যেটা নিয়ম পেয়েছি, 2 নম্বর নিয়ম, যে 2 নম্বরটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব। এর অক্সিলারি ভার্ব এসছে অ্যাক্টিভ ভয়েসের গঠন অনুযায়ী বা অ্যাক্টিভ ভয়েসে তার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটবে। অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটবে, এটা মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স থাকবে সেই অনুযায়ী এখানকার অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটবে। এটা একের পর এক আলোচনা করার সময় আমি বলবো। যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু বা ডাজ নেগেটিভ ইন্টারোগেটিভে থাকে, অ্যাফার্মেটিভে থাকে না, কিন্তু প্যাসিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এম ইজ আর হয়ে যায়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এর সঙ্গে বিইং যুক্ত হয়ে যায়। যেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আবার হ্যাভের থাকে, এখানে প্যাসিভ ভয়েস করতে গিয়ে হ্যাভ বিন হ্যাজ বিন হয়ে যায়। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডিড থাকে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তো এখানে এসে ওয়াজ বা ওয়্যার হয়ে যায় অক্সিলারি ভার্ব হিসাবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়্যারের সঙ্গে বিইং যুক্ত হয়ে যায়। হ্যাডের সাথে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাডের সাথে বিইং যুক্ত হয়ে যায়। এরকম করে টেন্স অনুযায়ী তার অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটে। যখন যেরকম থাকবে সেরকমভাবে অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটবে। ওটা আমরা একের পর এক আলোচনা নেক্সট করব। একটা নিয়ম হচ্ছে কি, আরেকটা নিয়ম হচ্ছে কি, মেন ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব যে ফর্মেই থাকুক না কেন, প্রেজেন্ট ফর্মে থাকুক, পাস্ট ফর্মে থাকুক, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকুক, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় যে ফর্মেই থাকুক না কেন, প্যাসিভ ভয়েস করার সময় মেন ভার্বটা সব সময় 3 নম্বর ফর্মে হবে। সব সময় 3 নম্বর ফর্মে হবে। এটা একদম ক্লিয়ার মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে মেন ভার্ব 3 নম্বর ফর্মে হবে। আচ্ছা, আমরা যে প্রথম নিয়মটা যেটা আমরা আলোচনা করলাম, সাবজেক্ট অবজেক্টে
এর স্থান পরিবর্তনের সাথে সাথে রূপের পরিবর্তন ঘটবে। ওখানে আমি মেনশন করেছি সাবজেক্ট অবজেক্ট যদি প্রোনাউন থাকে তো তাদের রূপের পরিবর্তন ঘটবে। তো প্রোনাউন থাকলে কোথায় কি রূপের পরিবর্তন ঘটবে সেটা আমাদের জানা একটু দরকার। সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ, সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ আমাদেরকে জানা একটু দরকার আছে। তার স্থান পরিবর্তনের সাথে রূপের পরিবর্তন ঘটবে, তো কোন রূপ থেকে কোন রূপ নেবে এটা জানা একটু দরকার আছে। সাবজেক্টে আই থাকলে অবজেক্টে ওটা মি হয়ে যায়। উই থাকলে আস হয়ে যায়, মনে রাখতে হবে। ইউ এর কোনো রূপের পরিবর্তন ঘটে না, যদিও প্রোনাউন কিন্তু রূপের পরিবর্তন ঘটে। সাবজেক্টে যা থাকে অবজেক্টও সেম ইউই থাকে। হি এর ক্ষেত্রে হবে হি, হিম, আর সি এর ক্ষেত্রে হবে হার, দে এর ক্ষেত্রে হবে দেম। আই সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হবে মি, পরিষ্কার মনে রাখতে হবে। উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। এটাই রূপের পরিবর্তন ঘটবে। অবজেক্টে যদি আস থাকে সাবজেক্টে অবশ্যই উই হয়ে যাবে। সাবজেক্টে যদি দে থাকে অবজেক্টে দেম হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। এবার আমরা সাবজেক্ট অবজেক্ট এবার আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রথমে ছোট ছোট সেন্টেন্সকে নিয়ে রূপান্তর করব। আমরা টেন্স অনুযায়ী রূপান্তর করব। প্রথমে টেন্স পড়তে গিয়ে আমরা শিখেছি অ্যাক্টিভ ভয়েসে, ওই টেন্সকে ধরে ধরে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রথমে আগে আমরা ট্রান্সফার করব, তারপরে বড় বড় সেন্টেন্সগুলোতে আমরা যাব। তো টেন্স ধরে ধরে আমরা আলোচনা এরপরে আমরা করব। যাই হোক, এরপরে আমরা উদাহরণ একের পর এক উদাহরণ করে নিলেই পরিষ্কার হবে। তো আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করব টেন্স অনুযায়ী, আর ওই টেন্স অনুযায়ী আমরা উদাহরণগুলো পেয়ে যাব এবং সেখানে আমরা বিভিন্ন নিয়মগুলো পেয়ে যাব। আমরা টেন্স পড়ার সময় 4টা সেন্টেন্স পড়েছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরও 4টা সেন্টেন্স পড়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও 4টা সেন্টেন্স পড়েছি, প্রেজেন্ট পারফেক্টেরও 4টা সেন্টেন্স পড়েছি। এরকম প্রত্যেকটা টেন্সই আমরা 4টা সেন্টেন্স পড়েছি। 4টা সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। 4টা সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা টেন্সকে পড়েছি। ভয়েস চেঞ্জ যখন করব আমরা টেন্স অনুযায়ী, তো ওই 4টা সেন্টেন্সটাকেই আমরা এখানে মেনটেন করব, তবে আমাদের ভয়েস চেঞ্জটা পুরো ক্লিয়ার হবে আর কি। তো টেন্স আকারে যদি ভয়েস চেঞ্জ আমরা করি, তো প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। এটার স্ট্রাকচার কি ছিল? এটার স্ট্রাকচার ছিল অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আমরা দেখব অ্যাফার্মেটিভের। তো স্ট্রাকচার বলতে এখানে আমরা টেন্স পড়তে গিয়ে স্ট্রাকচার আমরা করেছি, এখানে স্ট্রাকচার মেনশন করার আর আমি প্রয়োজন মনে করছি না। আমি ট্রান্সফারের মধ্য দিয়েই অ্যাক্টিভ ভয়েসের ট্রান্সফারের মধ্য দিয়েই আমি আলোচনা করে দেব। যেহেতু এখানে 4টা সেন্টেন্সে আলোচনা করব, টাইমটা একটু শর্ট লাগালে তাড়াতাড়ি আমরা সিলেবাসটা এই 12টা ক্লাসের মধ্যে শেষ করব। সাবজেক্ট আই,
আই রাইট এসে, আমি একটি প্রবন্ধ লিখি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। চারটা সেন্টেন্স কি কি আমি উল্লেখ করে দিলে ট্রান্সফার করতেও সুবিধা হবে আর কি। আই রাইট আ এসে, এটা যদি নেগেটিভ করি, নেগেটিভ করার সময় আমরা ওখানে শিখেছি, টেন্স পড়তে গিয়ে শিখেছি যে নেগেটিভ করার সময় এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু এখানে ডু বা ডাজ অক্সিলারি ভার্ব আসে। তো ডাজ কোথায় বসবে? থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার থাকে তবে ডাজ বসবে, বাকি সব ক্ষেত্রে ডু বসবে। তো এখন ডু হবে আই ডু, তারপরে নট। ইনডিফিনাইট টেন্স পড়ছি, সেই হিসাবে দেখে নিতে হবে। আই ডু নট ভার্ব রাইট আ এসে, আমি প্রবন্ধ লিখি না। ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্বটা আগে আসবে, ডু, আই রাইট আ এসে, আমি কি প্রবন্ধ লিখি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ নেগেটিভ, ডু আই নট রাইট আ এসে, এটাকে ভয়েস চেঞ্জ আমরা করব। প্রত্যেকটা আমি অ্যাক্টিভ ভয়েসেই লিখেছি। এবার এটাকে আমরা প্যাসিভ করব, প্যাসিভের পরিণত আমরা করব। প্রত্যেকটাকে আমরা প্যাসিভ মতো করব। এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। টেন্স পড় থেকে আমরা 4 প্রকারের সেন্টেন্স শিখেছি, আর 4 প্রকারের ভয়েসটা যদি পরিষ্কার হয়ে যায় তো আমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। সেই সূত্র অনুযায়ী আমাদের অবজেক্ট আছে, এটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর বসবে। সাবজেক্ট অনুযায়ী কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে। মেন ভার্বটা তো 3 নম্বর ফর্মে বসবে, এটা আমরা তো জানি। এবার দেখি আমরা কি হচ্ছে। এবার আমরা দেখি, এটা অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসলো এসে। এটা কি হলো? থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, যেহেতু এটা নাউন, রূপের কোনো পরিবর্তন হলো না। আর এসে এম ইজ আরের মধ্যে কোনটা হবে? যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, সেহেতু এখানে ইজ বসবে। তারপরে কি হবে? মেন ভার্ব রাইট আছে, 3 নম্বর ফর্ম রিটেন। সাবজেক্ট প্রোনাউন রয়েছে, তার রূপের পরিবর্তন ঘটবে, স্থানের পরিবর্তনও ঘটবে। সাবজেক্টের জায়গায় আছে, এটা অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট ফর্মেই বসবে। তো কি হবে? আই থাকলে মি, অবজেক্ট ফর্ম। এই দেখো পরিবর্তনটা। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর বসবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর বসবে। আর অ্যাক্টিভ ভয়েসে অ্যাফার্মেটিভে তো কোনো অক্সিলারি ভার্ব বসবে না, নেগেটিভে ডু বসবে, ইন্টারোগেটিভে ডু বা ডাজ বসবে। অ্যাক্টিভ ভয়েসে ডু বা ডাজ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গিয়ে অ্যাফার্মেটিভে তো কোনো অক্সিলারি ভার্ব বসবে না ইনডিফিনাইট টেন্সে। কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর বসবে। সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসে যাবে। এটাকে ভয়েস চেঞ্জ করি, আই ডু নট রাইট আ এসে,
নেগেটিভ ফর্মে আছে। একই সেম নিয়ম যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, আএসএ, আএসএ ইজ, তারপর 3 নম্বর অগ্লি ভার্বের পরে নট বসে, আর ডু এখানে থাকবে না, যেহেতু এখানে কোনো অগ্লি ভার্ব ছিল না সেহেতু অগ্লির ভার্ব নিয়ে আসা হয়েছিল ডু। আমরা এখানে অগ্লি ভার্ব পেয়ে যাচ্ছি এম ইজ আর, তো সেহেতু আর ডু এখানে থাকছে না। মেন ভার্ব রাইট থেকে কি হবে, রিটেন, অবজেক্ট জায়গায় সাবজেক্ট ফর্মটা বসবে, কি বসবে, বাই মি। আন্ডারস্ট্যান্ড? নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু আই রাইট আ এসে, ডু আই রাইট এসে, আমি কি প্রবন্ধ লিখি, এটাকে ভয়েস কীভাবে করবো, সেম, এটা সাবজেক্ট আই, এটা অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট জায়গায় আসবে, তার গঠনে তো কোনো পরিবর্তন হবে না, কোনো জায়গায় থাকবে, কিন্তু সাবজেক্ট আর এটা সাবজেক্টের জায়গায় বসবে, এটা সাবজেক্ট আছে অবজেক্টের জায়গায় চলে যাবে। এই অনুযায়ী এখানে অগ্রিম ভার্ব বসবে, তো ইজ, কেন এখানে আ এসে হবে, আ এসে, আএসএ, থার্ড পার্সন নাম্বার ইজ বসেছে, ইজ আ এসে রাইট, রাইট থেকে কি হবে, রিটেন, রিটেন বাই মি। পরিষ্কার হয়েছে? আমার দ্বারা কি প্রবন্ধ লেখা হয়, স্ট্রাকচার দেখে নাও, সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে গেল, অবজেক্ট জায়গায় সাবজেক্ট আসলো, এখানে যেহেতু অবজেক্ট রয়েছে, অবজেক্ট এখানে আসবে, তো এসে বসলো, আর এসের অগ্লি ভার্ব হবে ইজ, মেন ভার্ব রিটেন, সাবজেক্টের পরেই মেন ভার্ব বসে, রাইট থেকে রিটেন, এটা সাবজেক্ট রয়েছে, অবজেক্ট জায়গা আছে বাই মি। নিচেও সেম, এখানে একটা কন্ডিশন আছে, বুঝার বিষয় আছে এই নোট নিয়ে, স্পেশাল নোট নিয়ে নিও। এটা সাবজেক্ট যদি নেগেটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভের স্পেশাল নোট নেওয়া দরকার আছে কি, সাবজেক্ট যদি নাউন থাকে, সাবজেক্ট যদি নাউন থাকে তো নোটটা সাবজেক্টের আগে বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তো নোটটা না প্রোনাউনের পরে বসে, যেরকম এখানে বসেছে, আইটা প্রোনাউন, নোটটা পরে বসে গেছে। যদি এখানে সাবজেক্ট থাকতো, সরি নাউন থাকতো, নোটটা আগে বসতো, এখানে এইটা দেখতে পাওয়া যাবে। ইজ যেহেতু সাবজেক্ট চলে আসছে আইএসএ, এই যে আএসএ এটা নাউন রয়েছে, সেহেতু এখানে নোট বসবে। ইজ নট আ এসে রিটেন, রিটেন বাই মি। এটা স্পেশাল নোট কিন্তু মনে রাখতে হবে আর কি, সাবজেক্ট যদি নাউন থাকে তো সাবজেক্টের আগে নোট বসবে, যদি প্রোনাউন থাকে তো নোটটা সাবজেক্টের পরে বসবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করার সময়। এটা কি হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা উদাহরণেই আমি 4টা সেন্টেন্সকে দেখালাম, 4টা সেন্টেন্সকে আমি দেখালাম। এবার আমি বিভিন্ন সেন্টেন্স অ্যাপ্লাই করছি, তোমরা একটু ফলো করলে আরও একটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা সাবজেক্ট দিয়ে 4টা সেন্টেন্স দেখালাম, এবার বিভিন্ন সেন্টেন্সই আমি লিখছি আর কি। দে অ্যাক্টিভ ভয়েস, দে ড্রাইভ আ রেড কার, তারা দে ড্রাইভ রেড কার, দে ড্রাইভ রেড কার, তারা লাল গাড়ি চালায়, তারা লাল গাড়ি চালায়, এটা সাবজেক্ট রয়েছে, এটা অবজেক্ট রয়েছে, এটা মেন ভার্ব রয়েছে। তো এটা যদি চেঞ্জ করি তো কী হবে, এটা কোন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। রেড
অবজেক্টের সাবজেক্ট জায়গায় চলে আসবে। সূত্র অনুযায়ী রেড কার হচ্ছে থার্ড প্লাস সিঙ্গল নম্বর, ইজ ওগুলি ভার্ব বসলো। তারপরে মেন ভার্ব ড্রাইভ থেকে 3 নম্বর ফর্ম ড্রাইভেন বাই। প্রোনাউন রয়েছে, রূপের পরিবর্তন হয়ে গেল, দে থেকে দে, পরিষ্কার। দে ড্রাইভ রেড কার, এ রেড কার ইজ ড্রাইভেন বাই মি। এরকম আরও উদাহরণ আমরা নিয়ে আসছি, আমরা এক এক করে। The boys do not help me. ছেলেগুলো আমাকে সাহায্য করে না, ছেলেগুলো আমাকে সাহায্য করে না। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, নট বলছে, নটটা কিন্তু অ্যাকচুয়ালি এড ভার্ব মনে রাখতে হবে। হেল্প মেন ভার্ব অবজেক্ট, স্থান পরিবর্তন হবে, সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট আসবে। আই মি এর সাবজেক্ট ফর্ম আই, আয়ের পরে কোন অভিভাব নেবে, এম নেবে, এম। ডু যেহেতু থাকছে না এখানে, অভিভাব পেয়ে যাচ্ছি, নটটা এম এর পরে বসবে। ওগুলি ভার্বের পরে নটটা বসে, ওগুলারি ভার্বের পরে নটটা বসে আর কি। হেল্পের থার্ড ফর্ম কি, হেল্প সাবজেক্ট প্রিপোজিশন বাই দ্য বয়েজ। ছেলেগুলি দ্বারা আমাকে সাহায্য করা হয় না। নেগেটিভ ফর্ম হয়ে গেল, আবার ইন্টিগ্রেটিভ ফর্ম যাচ্ছে, আবার অনেক উদাহরণ আসছে, উদাহরণ আকারে জেনে নিয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে। does not see beat the boy। ভুলটা কোথায় হলো, এখানে সি রয়েছে প্রোনাউন, এর আগে নোটটা হয়েছে, এর আগে নোটটা হবে না। নাউন থাকলে আগে নোট হবে, প্রোনাউন থাকলে পরে নোট হবে। তো এখানে কি হবে, সি নট, ডাজ সি নট বিট দ্য বয়। সে কি, মেয়ে বোঝানো হচ্ছে, সে কি ওই ছেলেটিকে প্রহার করে। সাবজেক্ট এটা, অবজেক্ট এটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে, এটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, এম ইজ এর মধ্যে কোনটা হবে, ইজ হবে আর কি। ইজ নট কেন, আগে নট কেন হয়ে গেল, দ্য বয় নাউন, সাবজেক্টটা নাউন হয়ে গেল, ওই জন্য আগে নটটা হয়ে গেল। বিটেন সি থেকে হার। তার দ্বারা কি ছেলেটিকে প্রহার করা হয় না। এই যে চেঞ্জটা, অ্যাক্টিভ ভয়েস, ডু ইউ provide him some books। এখানে দুটো অবজেক্ট আছে, এখানে দুটো অবজেক্ট রয়েছে। যে ক্রিয়ার দুটো অবজেক্ট থাকে, একটু ভালো করে স্পেশাল আবার এখানেও নোট লিখতে হবে। যে ক্রিয়ার দুটো অবজেক্ট থাকে সেই ক্রিয়াকে ইংরেজিতে বায়োনারি ভার্ব বলে। যে ক্রিয়ার দুটো অবজেক্ট থাকে ইংরেজিতে ওকে বাইনারি ভার্ব বলে। ইংরেজিতে বাইনারি ভার্ব বলে, বাংলায় দ্বিকর্মক ক্রিয়া বলে। দুটো অবজেক্ট রয়েছে এখানে, দুটো অবজেক্টের মধ্যে যেটা
ব্যক্তিবাচক অবজেক্ট থাকে ওটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক অবজেক্ট থাকে ওটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে মুখ্য কর্ম, ডিরেক্ট হচ্ছে মুখ্য কর্ম, আর ইনডিরেক্ট হচ্ছে গৌণ কর্ম। এই জিনিসগুলো যে রাখতে হবে। যে ক্রিয়ার দুটো ভার্ব থাকে, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে বা দুটো অবজেক্ট থাকে তাকে বাইনারি ভার্ব বলে। আর এই দুটো অবজেক্টের নাম হচ্ছে, যেটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে ওটা হচ্ছে গৌণ অবজেক্ট, আর যেটা বস্তুবাচক অবজেক্ট থাকে সেটা হচ্ছে মুখ্য অবজেক্ট। মুখ্য অবজেক্টের ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর গৌণ অবজেক্টের ইংলিশ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটাও মনে রাখতে হবে, ইনডিরেক্ট অবজেক্টকে, ব্যক্তিবাচক অবজেক্টকে আবার রিটেইন অবজেক্টও বলা হয়। রিটেইন অবজেক্টও বলা হয়, রিটেন, RETAIN, রিটেন অবজেক্টও বলা হয়। এটা অ্যাকচুয়ালি স্পেশাল নোট মনে রাখতে হবে। আর এখানে একটা স্পেশাল গ্রামার রয়েছে। গ্রামারটা কি, আমি একটা উদাহরণ, এটাই সেম উদাহরণটা আমি লিখে দিচ্ছি। যদি এরকম লেখা হয়, ডু ইউ প্রোভাইড সাম বুক টু হিম। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট যদি আগে লেখা হয়, ইনডিরেক্ট অবজেক্ট যদি পরে লেখা হয়, ব্যক্তিবাচক অবজেক্ট যদি পরে লেখা হয়, তবে সেখানে প্রিপোজিশন টু নেবে, টু প্রিপোজিশন নিয়ে নেবে। আর এটা যদি আগে লেখা হয় তো এখানে কোনো প্রিপোজিশন বসবে না। এই গ্রামারটা মনে রাখতে হবে আর কি। তো এটাকে প্যাসিভটাকে ভয়েস চেঞ্জ করি, যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আসা যায়, যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আসা যায়। হিম যদি নিয়ে আসি তো হি সাবজেক্ট ফর্ম, হি এর অভিভাব কী হবে, ইজ। তারপরে মেন ভার্ব কি, প্রোভাইডেড, প্রোভাইডেড সাম, অবজেক্ট একটা বসে গেল, সাম বুকস বাই ইউ। ইউ একটা প্রোনাউন রয়েছে যার রূপের পরিবর্তন হয় না। ইউ একটা সিঙ্গেল প্রোনাউন রয়েছে যার রূপের পরিবর্তন হয় না। সাবজেক্টের জায়গায় যেটা বসে ওটা অবজেক্টের জায়গাও সেম বসে আর কি। অর্থাৎ মায়াটা কি হয়ে দাঁড়ালো, তোমার দ্বারা তাকে কিছু বই দেওয়া হয় কি, তোমার দ্বারা তাকে কি কিছু বই দেওয়া হয়। এটা কি, ডু ইউ প্রোভাইড হিম, তুমি কি তাকে দাও কিছু বই। সাম বুকস, তুমি কি তাকে কিছু বই দাও, তোমার দ্বারা কি তাকে কিছু বই দেওয়া হয়। এটা ভয়েস চেঞ্জ আবার এভাবেও হয়ে যাবে, যেহেতু দুটো অবজেক্ট রয়েছে তো একটা আরও এগিয়ে নিয়ে এসে লেখা যাবে, ইজ সাম, ইজ না, নট ইজ আর সাম বুকস। সাম বুকস যেহেতু প্লুরাল নাম্বার রয়েছে, থার্ড পার্সন বটে কিন্তু প্লুরাল, সেহেতু আর বসবে। এই সাবজেক্ট অনুযায়ী এখানে আর বসলো। বুকস প্রোভাইডেড হিম বাই ইউ। এই যে দুটি ভয়েসে যেখানে করা যায় হয়েছে। মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আজকে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এবার প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট একসঙ্গে আলোচনা করার পরে আবার তিনটা টেন্সকে এক জায়গায় উদাহরণ আমি যখন নিয়ে আসবো তখন একবার আর প্র্যাকটিস হয়ে যাবে। এই ক্লাসে এখান থেকে রাখা হয়। টেন্সের ফার্স্ট পার্টে এখান থেকে ক্লোজ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার পারফেক্ট আমরা পরপর
এইভাবে সেন্টেন্স অনুযায়ী পেয়ে যাব। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, এরকম সেন্টেন্স অনুযায়ী আমরা পরপর পেয়ে যাব। তারপরে গিয়ে অন্য আমরা মডেল অক্সিলারি, WH, কমপ্লেক্স, সিম্পল, তারপরে ভার্বাল নাউন, হ্যাভের স্পেশাল ব্যবহার, টু বির স্পেশাল ব্যবহার, নন ফিনাইট, এগুলো বিভিন্ন সেন্টেন্সগুলোর কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমরা আলোচনা একের পর এক করব। হ্যাঁ, আগে আমরা টেন্সটাকে কমপ্লিট করে নিই। এইটা হচ্ছে প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টে আমরা সেই টেন্স অনুযায়ী পেয়ে যাব। তোমরা একের পর এক ক্লাসগুলো ফলো করতে থাকো। অটোমেটিক্যালি তোমরা টেন্সের ব্যাপারে সুন্দরভাবে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা। থ্যাংক ইউ।